আচ্ছা, আমরা রেসপিরেশন ইন প্ল্যান্টস শুরু করব। রেসপিরেশন ইন প্ল্যান্টস আর রেসপিরেশন ইন অ্যানিমালসের মধ্যে ডিফারেন্সটা খুবই হালকা, এমন কিছু ডিফারেন্স সেভাবে নেই। প্ল্যান্টস, এই যে বলা হয় যে প্ল্যান্টস, ছোটোবেলা থেকে যেটা আমরা পড়ে এসেছি যে প্ল্যান্টস কার্বন ডাইঅক্সাইড ইউজ করে, আর মানুষ বা অ্যানিমালস ওরা অক্সিজেন ইউজ করে। সো বেসিক্যালি প্ল্যান্টসদের অক্সিজেনের কোনো দরকার নেই, আর আমাদের কার্বন ডাইঅক্সাইডের কোনো দরকার নেই। দ্যাট ইজ আ ভেরি রং কনসেপ্ট, যেটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি। প্ল্যান্টস রেসপায়ার করার জন্য কিন্তু অক্সিজেনই নেয়। রেসপিরেশন কী বাই দেবে? প্রথমত তো রেসপিরেশনে যাই। হোয়াট ইজ রেসপিরেশন? আমি নিঃশ্বাস নিলাম জোরে, নাক দিয়ে হাওয়া গেল, লাংসে গেল, এটাকে রেসপিরেশন বলা হয় না এটাকে ব্রিদিং বলা হয়? ঠিক আছে, এই জিনিসগুলো আগে জানতে হবে। ব্রিদিং আর রেসপিরেশনের মধ্যে হালকা একটু তফাৎ আছে। ব্রিদিং কি? হোয়াট ইজ ব্রিদিং? ব্রিদিং আর রেসপিরেশন, ব্রিদিং আর রেসপিরেশনের মধ্যে তফাৎটা কি? আমি যে ইনহেল এক্সহেল করছি হাওয়াটা, মানে কি? ইনহেল এক্সহেল মানে জাস্ট নস্ট্রিলস দিয়ে ভেতরে যাচ্ছে আর নস্ট্রিলস দিয়ে বাইরে বেরিয়ে আসছে, নস্ট্রিলস দিয়ে ভেতরে যাচ্ছে, নস্ট্রিলস দিয়ে ভেতরে বাইরে বেরিয়ে আসছে। এইটুকু জিনিস যেটা আমি তোর মধ্যে হয়তো দেখতে পাচ্ছি, তুই যে ইনহেল এক্সহেল করছিস সেই মেডিটেশনের সময় ইনহেল এক্সহেল করতে বলা হয়, জাস্ট এইটুকুকে ব্রিদিং বলে। হাওয়া ভেতরে যাওয়া, হাওয়া বাইরে আসা। তাহলে একের সময় আমরা বলি না আমরা রেসপায়ার করছি, রেসপায়ার করছি মানে কি? তাহলে ব্রিথ করছি না রেসপায়ার করছি, কোনটা বলবো? রেসপিরেশন হচ্ছে ব্রিদিংয়ের পরের প্রসেসটা, ঠিক আছে? ব্রিথ করার পর ভেতরে কি হচ্ছে সেটা হচ্ছে রেসপিরেশন। বইতে লেখা আছে ক্যাটাবলিক প্রসেস। অ্যাকচুয়ালি ক্যাটাবলিক, তুই যদি বইতে রেসপিরেশনের ডেফিনেশন দেখিস, দেখবি লেখা আছে রেসপিরেশন ইজ আ ক্যাটাবলিক প্রসেস। অনেকে মেটাবলিক প্রসেসও বলা হয়। তো ক্যাটাবলিক আর মেটাবলিকের মধ্যে তফাৎটা কি? ক্যাটাবলিক, অ্যানাবলিক, মেটাবলিকের মধ্যে আগে তফাৎটা আমি বলে দিই। মেটাবলিক প্রসেস, মেটাবলিক প্রসেস হচ্ছে আমাদের লিভিং বিংসের মধ্যে বডিতে যা যা প্রসেস হচ্ছে টু কিপ আস অ্যালাইভ, সেগুলো অলমোস্ট সবই মেটাবলিক প্রসেস বলা হয়। ফিজিওলজিক্যাল প্রসেস এইসবও কিছু বলা হয়, বাট মোস্ট অফ দেম আর মেটাবলিক প্রসেস, ঠিক আছে? এবার মেটাবলিকটাকে দুভাগে ভাগ করা হয়, মেটাবলিকটাকে দুভাগে ভাগ করা হয়। একটা বলা হয় অ্যানাবলিক, একটা বলা হয় ক্যাটাবলিক, ঠিক আছে? অ্যানাবলিক হচ্ছে বিল্ড করা, আর ক্যাটাবলিক হচ্ছে ডেস্ট্রয় করা। এই দুটো প্রসেস হওয়ার জন্যে আমরা বেঁচে আছি কিন্তু, ঠিক আছে? বডির মধ্যে অনেক জিনিস বিল্ড হচ্ছে। কি করে বিল্ড হচ্ছে? অবভিয়াসলি এনার্জি নিচ্ছে। আমাদের বডিতে যে মাসেলস গ্রো হচ্ছে, বোনস গ্রো হচ্ছে, ছোট ছোট তুই যে খাবার খাচ্ছিস, খাবারের মধ্যে কি হচ্ছে শোন, খাবার যখন খাস সেই খাবারের মধ্যে কার্বোহাইড্রেটও আছে, ফ্যাটও আছে, প্রোটিনও আছে, অনেক জিনিস আছে। আমি যে একটা রুটি খেলাম তার মধ্যে কার্বোহাইড্রেটটাই বেশি আছে, কিন্তু তাছাড়া ফাইবার আছে, হালকা অ্যামাউন্ট অফ ফ্যাট আছে, সবই আছে, সুগার আছে, সব আছে, গ্লুকোজ আছে। তো এই জিনিসটা প্রথমে তো গিয়ে তোর পেটে যাচ্ছে, আমাদের পেটে গিয়ে ডাইজেস্টিভ সিস্টেম আছে, ডাইজেস্টিভ সিস্টেম সেই জিনিসগুলোকে সিম্পল সাবস্টেন্সে ভাঙছে। আই হোপ এটুকু তোর জানা আছে যে আমাদের বডি, তোরা এখনো পড়িসনি তুই ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে? ডাইজেস্টিভ সিস্টেম ক্লাস 9-এই আছে, বাট এইটুকু একটু জেনে রাখ যে আমি যাই খাই না কেন, রুটি, ভাত, বাটার, ঘি, যাই খাই না কেন, বডিতে গিয়ে মানে পেটের মধ্যে গিয়ে পেট কিন্তু সেটাকে আগে সব থেকে সিম্পল সাবস্টেন্সে ভেঙে দেবে, অ্যান্ড দ্যাট ইজ গ্লুকোজ, ঠিক আছে? দেখ, গ্লুকোজ কি? এক ধরনের কার্বোহাইড্রেট। আমি বলি না আমি কার্বোহাইড্রেটও খাচ্ছি, প্রোটিনও খাচ্ছি, ফ্যাটও খাচ্ছি, সবও খাচ্ছি। গ্লুকোজ হচ্ছে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট। সিম্পলেস্ট কথাটা কেন বলছি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সিম্পল? কারণ কার্বোহাইড্রেট সিম্পলও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে, প্রোটিনও সিম্পলও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে। কিসের ওপর ডিপেন্ড করে আমরা সিম্পল কমপ্লেক্স বলি? কিসের ওপর ডিপেন্ড করে আমরা সিম্পল কথাটা কমপ্লেক্স কথাটা বলি? নাম্বার অফ কার্বন মলিকিউলসের ওপর, নাম্বার অফ
কার্বন মলিকিউলস না, নাম্বার অফ কার্বন অ্যাটমস বলতে পারিস, নাম্বার অফ কার্বন অ্যাটমস। যত কম কার্বন অ্যাটমস হবে তত সিম্পল বলা হবে। অবভিয়াসলি তুই এইভাবে ভাব না, ক্রাউড যদি কম হয় কোনো ঘরে, তো ক্রাউড কম হলে সেটাকে তো সিম্পল বলবো, আর ক্রাউড অনেক যদি জটিলতা অনেক বেশি বেড়ে যায় সেটাকে কমপ্লেক্স বলবো। তো গ্লুকোজে মাত্র 6টা কার্বন আছে, গ্লুকোজে মাত্র 6টা কার্বন আছে, 6 কার্বনস। এই সুক্রোজ যেমন 22 কার্বনস আছে, ঠিক আছে, C12H22O11, 12টা কার্বন আছে, ঠিক আছে। তো এই যত বেশি কার্বন বেড়ে যাবে তত বেশি সেটা কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে সুক্রোসে যদি সুক্রোসে যদি 12টা কার্বন থাকে, তাহলে কার্বন কার মধ্যে বেশি হলো, গ্লুকোজের মধ্যে না সুক্রোজের মধ্যে? অবভিয়াসলি সুক্রোজের মধ্যে। তাহলে ভিড় বেশি জমলো। ভিড় শুধুমাত্র কার্বনেই জমলো না, হাইড্রোজেন অক্সিজেনও জমে যাবে। গ্লুকোজে হাইড্রোজেন মাত্র 12টা, অক্সিজেন 6টা। সুক্রোজে C12H22O11, দেখ হাইড্রোজেনও কতগুলো বেড়ে গেল, 12টা থেকে 22টা হয়ে গেল। অক্সিজেন 6টা থেকে 11টা হয়ে গেল। তো যত বেশি অ্যাটম হবে তত বেশি ভিড় বাড়বে, তত বেশি সে কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্যে বলা হয় গ্লুকোজ সিম্পলেস্ট। গ্লুকোজে সবথেকে অ্যাজ আ কার্বোহাইড্রেট সবথেকে কম কার্বনস গ্লুকোজে আছে। অ্যাকচুয়ালি ফ্রুক্টোজেও আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ এগুলো সবেতেই কম আছে, 6টাই আছে, 6টার থেকে কিন্তু কম নেই। তো গ্লুকোজ সিম্পলেস্ট কার্বোহাইড্রেট। তো আমাদের বডি, তুই খেলি খাবারটা, ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্ট করলো, তো ডাইজেস্ট করে গ্লুকোজে ভেঙে দেবে সব খাবারকে। কেন? বিকজ ডাইজেস্ট করার পর, আচ্ছা তুই যে খেলি, ডাইজেস্ট করার পর কি ডাইজেস্টেড খাবারটা কি পেটেই বসে থাকবে? অবশ্যই না। সেই ডাইজেস্টেড খাবারটাকে গোটা বডিতে ভায়া ব্লাড ট্রান্সপোর্ট করতে হবে, তবেই না ইচ অ্যান্ড এভরি সেল অফ ইয়োর বডি উইল রিসিভ দ্য ফুড, উইল রিসিভ দ্য এনার্জি। ফুডকে তো প্রত্যেকটা বডি একদম মাথার চুল থেকে পায়ের নখ অবধি পুরো ট্রান্সপোর্ট করতে হবে। এবার ওই যে ট্রান্সপোর্টেশনে বেশি কমপ্লেক্স মলিকিউল হলে কিন্তু ট্রান্সপোর্টটা হবে না, বা ইট উইল বি ডিফিকাল্ট। ওই জন্যে যাই খাই না কেন, পেট আগে, বডি আগে সেটাকে গ্লুকোজে ভেঙে দেয়। ওই গ্লুকোজটাকে বডিতে ব্লাডের ভায়া ট্রান্সপোর্ট করাটা অনেক বেশি ইজি হয়, ঠিক আছে। সো বেসিক্যালি কি বুঝলি, যে তুই কার্বোহাইড্রেট খাস কি প্রচুর বাটার খেলি? প্রচুর বাটার খেলে কিন্তু ফ্যাট খাচ্ছিস তুই। প্রচুর চিকেন খেলি, প্রচুর চিকেন খাওয়া মানে প্রচুর প্রোটিন খাচ্ছিস তুই। কিন্তু সবই যেই পেটে যাচ্ছে, আগে ডাইজেস্টিভ সিস্টেম ওটাকে ভেঙে গ্লুকোজ করে দিচ্ছে। কি করে করে? তোরা ডাইজেস্টিভ সিস্টেম যেই চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে তুই পড়বি, ঠিক আছে। গ্লুকোজ করে দিলি, গ্লুকোজ করে দেবে, এবার এই গ্লুকোজটা ট্রান্সপোর্ট হবে। এবার বল, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এগুলো সবই কিন্তু কমপ্লেক্স মলিকিউল, এগুলো সবই কমপ্লেক্স মলিকিউল, প্রচুর প্রচুর কার্বন আছে, ওই জন্য এগুলোকে কমপ্লেক্স মলিকিউল বলা হচ্ছে। তাহলে কমপ্লেক্স মলিকিউল যদি এগুলো থাকে, কমপ্লেক্স থেকে খুব সিম্পলে নিয়ে যাওয়া হচ্ছে। তো একটা যদি খুব কমপ্লেক্স বিল্ডিং থাকে, সেটাকে সিম্পল বিল্ডিংয়ে তুই কী করে নিয়ে যেতে পারবি? অবভিয়াসলি ভাঙতে হবে তোকে সেই বিল্ডিংটাকে। তার মানে এই সব মলিকিউলগুলোকে বডিকে ভাঙতে হয় গ্লুকোজে নিয়ে যাওয়ার জন্য। সো হোয়াট ইজ ইট ডুইং? ইট ইজ ডেস্ট্রয়িং, ইট ইজ আ ক্যাটাবলিক প্রসেস। তাহলে এটাকে কি প্রসেস বলা হবে? এটাকে ক্যাটাবলিক প্রসেস বলা হবে, ঠিক আছে। এরকমই আরও অনেক জিনিস হয় যেটাতে বিল্ড করতে হয়। মানে কি, এই যে ভেঙে ও সিম্পল গ্লুকোজ করে দিল, ঠিক আছে, আবার গ্লুকোজ জুড়ে ও অন্য কোনো সাবস্টেন্সও কিন্তু আমাদের বডি ক্রিয়েট করতে পারে, আমাদের কোনো দরকারি জিনিস হয়তো বানাতে পারে। যেমন প্রোটিন একটা খুব কমপ্লেক্স মলিকিউল, কিন্তু প্রোটিনকে ভাঙার সময় কিন্তু আগে পেপটাইড ফর্ম হয়। ডাইজেস্টিভ সিস্টেমে এগুলো সব ডিটেলসই আছে। আগে পেপটাইডস ফর্ম হয়, পেপটাইডস হয়ে গেলে তারপর সেটা অ্যামিনো অ্যাসিডস ফর্ম হয়, ঠিক আছে। এই অ্যামিনো অ্যাসিডস ভেঙে এটা ডেস্ট্রয় হলো, প্রোটিনস থেকে নিচের দিকে আসছে, সিম্পলে আসছে, এটা তো ডেস্ট্রয় হলো। কিন্তু আবার অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড জুড়ে অন্য রকমের প্রোটিনও ক্রিয়েট করতে পারে, যেটা আমাদের বডির দরকার। তার মানে কি, ডেস্ট্রয়ও হচ্ছে আবার বিল্ডও হচ্ছে। তো সেটাকে বলা হবে তখন অ্যানাবলিক প্রসেস। তো এই দুটো প্রসেসকে নিয়ে আমি কেন এইগুলো বললাম, এগুলো বলার কারণ জাস্ট অ্যানাবলিক আর ক্যাটাবলিকটা এক্সপ্লেন করার জন্য, ঠিক আছে। অ্যানাবলিক আর ক্যাটাবলিক নিয়ে মেটাবলিক বলা হয়, ঠিক আছে। এবার হচ্ছে আমি যেই বারবার বলছি যে তুই যে খাবার খাচ্ছিস, খাবার খেয়ে গ্লুকোজে
সব কিছু হয়ে যাচ্ছে, গ্লুকোজে কনভার্ট হয়ে যাচ্ছে সব কিছু। আর গ্লুকোজটা তোর বডিতে ব্লাড দিয়ে ঘোরাঘুরি করছে। আমাকে একটা কথা বল, ব্লাড দিয়ে ঘোরাঘুরি করা দরকারটা কি? ব্লাড দিয়ে ঘোরা দরকারটা কি? হোয়াট ডু ইউর সেলস নিড? হোয়াট ডু ইউর মাসেলস নিড? অবভিয়াসলি শেষমেশ বাঁচার জন্য আমাদের কি চাই? এনার্জি চাই। ঘোরাঘুরি করার জন্য বা যে কোনো সিম্পল কাজ করার জন্য আমাদের এনার্জি চাই। আমাদের প্রত্যেকটা সেল ফুড কেন ডিমান্ড করে? এনার্জি চাই বলে। ঠিক আছে, সেলে পড়েছিলি, আগেও পড়েছিস, সেল যখন পড়েছিস, সেল কি ক্লাস 8-এ আগে সেল ছিল, এখানেও সেল আছে, সেলটা পরে পড়বি আগে, সেলটা চ্যাপ্টার 2 না 3-তে আছে। তো প্রত্যেকটা সেলে কি আছে? প্রত্যেকটা সেলে আছে মাইটোকন্ড্রিয়া। প্রত্যেকটা সেলে আছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়াকে কি বলে? পাওয়ার হাউস অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। কেন? ও এনার্জি প্রডিউস করে। এবার এনার্জি প্রডিউস করে মানে কি? মানে এই যে গ্লুকোজটা, সিম্পল গ্লুকোজ ঘুরে বেড়াচ্ছে ব্লাডে, সেখান থেকে মাইটোকন্ড্রিয়া সেটাকে ভেঙে এনার্জি প্রডিউস করে। আবার এখানে একটা ভাঙা চলে এলো, কিন্তু এখানে ঠিক এটা ভাঙাও বলা যায় না, এটাকে বলা হয় বার্ন করা। অনেকটা বার্ন করা। কিভাবে বার্ন করা? ফুড ইজ বার্নড ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। ফুড ইজ বার্নড ঠিক মানে কি? মানে আগুন লাগিয়ে দেওয়া নয়, যে তুই যে আগুন লাগিয়ে দিলি সেরকম না, বডির মধ্যে অবভিয়াসলি আগুন লাগায় না কেউ, কিন্তু এখানে বার্নড কথাটা ঠিক নয়, ওই জন্য বলা হয় অক্সিডাইজড। অক্সিডাইজড মানে অনেকটা বার্নটি হয়, মানে ভাঙা, যেটাকে বলে বার্নড ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। অক্সিডাইজড মানি ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেনের বলা দরকার নেই, কিন্তু আমি এটা বোঝাচ্ছি বলে দিচ্ছি। অক্সিডাইজড মানি ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। তো এটা অক্সিডেশন হচ্ছে। টু প্রোভাইড হোয়াট? টু প্রোভাইড এনার্জি। এই জিনিসটাকে রেসপিরেশন বলা হয়। ব্রিদিং জাস্ট ইনহেলিং আর এক্সহেলিং, কিন্তু রেসপিরেশন হচ্ছে এই যে তোর মধ্যে যাচ্ছে, এই যে তোর মধ্যে গিয়ে সেটা অক্সিডেশন হয়ে এনার্জি তোকে দিচ্ছে, সেটা হচ্ছে রেসপিরেশন। ঠিক আছে, তাহলে বেসিক্যালি বোঝা গেছে প্রোটিনস, কার্বোহাইড্রেট, ফ্যাটস, প্রোটিন সবই ভেঙে গিয়ে সিম্পল সাবস্টেন্স গ্লুকোজ হচ্ছে। নট জাস্ট দ্যাট, সব কিছু গ্লুকোজ হচ্ছে, প্রোটিন শেষমেশ গ্লুকোজ হচ্ছে, কিন্তু মাঝামাঝি কী হয়? মাঝখানে গ্লুকোজ তো এন্ড প্রোডাক্ট, কিন্তু মাঝখানে প্রোটিনস থেকে পেপটাইড হচ্ছে, পেপটাইড থেকে অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, অনেক ধরনের প্রোটিনস হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, প্রোটিনস আমি যদি এটা একটা ডিটেলসে বুঝতে চাস, আই ক্যান জাস্ট গো ইন্টু এ লিটল বিট অফ ডিটেল। অ্যামিনো অ্যাসিডস 20টা হয়। ঠিক আছে, 20 রকমের হয় অ্যামিনো অ্যাসিড। তো তুই ধর এক রকমের প্রোটিন খেলি, তুই ধর আই এম জাস্ট ডেজিগনেটিং দ্য অ্যামিনো অ্যাসিডস উইথ অ্যালফাবেটস। তুই ধর এক ধরনের প্রোটিন খেলি, সেই প্রোটিনে ধর BCDFGH এই রকম অর্ডারে অ্যামিনো অ্যাসিডগুলো আছে। প্রোটিন কী দিয়ে বিল্ড আপ? প্রোটিনের বিল্ডিং ব্লক কিন্তু অ্যামিনো অ্যাসিড। প্রোটিনের বিল্ডিং ব্লক মানে ছোট ছোট, তুই যে একটা বাড়ি বানাচ্ছিস ব্রিক্স দিয়ে, তুই বলতে পারিস তুই যদি প্রোটিন বানাস, ব্রিক্সগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তো এই ব্রিক্সগুলো কিন্তু একটা পার্টিকুলার অর্ডারে থাকলেই একটা পার্টিকুলার প্রোটিন তৈরি হবে। তো BCDFGH, এই বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে এফ, এই অর্ডারে থাকলেই একটা পার্টিকুলার প্রোটিন হবে। সেই প্রোটিনটার নাম ধর এক্স, সেই প্রোটিনটার নাম ধর এক্স, এই অর্ডারে থাকতে হবে। তো তোর পেটে প্রোটিনটা গেল, তোর ডাইজেস্টিভ সিস্টেম কী করলো? প্রোটিনটাকে ভেঙে অ্যামিনো অ্যাসিডগুলোকে সব এবার আলাদা আলাদা করে দিল। এটা হলো ক্যাটাবলিক, এটা ব্রেকিং ডাউন হলো, ডেস্ট্রয়িং হলো, এটা ক্যাটাবলিক প্রসেস হলো। এবার তোর বডি কী করলো? তোর একটু অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করলো, CDFBHG করে দিল। এটা কিন্তু একটা ডিফারেন্ট প্রোটিন হয়ে যাবে। যেই অ্যামিনো অ্যাসিডের অর্ডার চেঞ্জ হয়ে গেল, এটা একটা ডিফারেন্ট প্রোটিন হয়ে যাবে। ধর প্রোটিন ওয়াই, ধর তোর বডির এই প্রোটিনটা দরকার ছিল, ওই জন্যে তোর বডি কী করলো? প্রথমে ভাঙলো, ক্যাটাবলিক প্রসেস করলো, ভেঙে এইগুলোকে আলাদা আলাদা করলো, দিয়ে এইগুলো দিয়ে বিল্ডিং ব্লকস হিসাবে আলাদা আলাদা প্রোটিন বিল্ড করলো। কি বিল্ড করলো? প্রোটিন বিল্ড করলো ফ্রম অ্যামিনো অ্যাসিডস। দিস ইজ অ্যানাবলিক প্রসেস। ঠিক আছে, সিমিলারলি স্টার্চ এরকম এটা তো প্রোটিনের কথা বললাম, কার্বোহাইড্রেটও কমপ্লেক্স স্টার্চ হতে পারে। ঠিক আছে, স্টার্চ থেকে ভেঙে ভেঙে গ্লুকোজ হলো, সেই গ্লুকোজ থেকে আবার স্টার্চ হতে পারে উল্টো দিকে গিয়ে। তো এই এনার্জি, যা যা এনার্জি তোর দরকার,
তোর এই সব বডি অ্যাক্টিভিটির জন্য, সব বডি অ্যাক্টিভিটির ফাইনালি কিন্তু গ্লুকোজই দরকার। এটা কিন্তু মনে রাখিস যে শেষমেশ কিন্তু গ্লুকোজে তোর বডিকে কনভার্ট করতে হবে। ওকে, এবার এই গ্লুকোজ মানে গ্লুকোজ তো হয়ে গেল, এই কমপ্লেক্স জিনিসগুলো ব্রেকডাউন করে গ্লুকোজ তো হয়ে গেল, কিন্তু গ্লুকোজকেও তো আরও ভাঙতে হবে এনার্জি দেওয়ার জন্য। অক্সিজেনের প্রেজেন্সে অক্সিডেশন করতে হবে, গ্লুকোজকে ভেঙে এনার্জি দিতে হবে। তো হাউ ডাজ দ্যাট হ্যাপেন? তো প্রথমে আমি যদি গ্লুকোজের মলিকিউলটা নিই, তুই ভেবে নে, তুই এটাকে অ্যাজিউম করে নে যে যা যা খেয়েছিস কমপ্লেক্স জিনিসপত্র, কার্বোহাইড্রেট, ফ্যাটস, প্রোটিন সব কিন্তু তোর ডাইজেস্টিভ সিস্টেম গ্লুকোজে কনভার্ট করে দিয়েছে। এবার নাও উই উইল মুভ ডাউন টু ব্রেকডাউন অফ গ্লুকোজটাকে নিয়ে এবার এগোবো কী করে? গ্লুকোজটাকে আরও কিন্তু অক্সিডাইজ করলে, অক্সিজেনের প্রেজেন্সে অক্সিডাইজ করলে তবেই তো এনার্জি পাবো। তো এই গ্লুকোজটাকে ব্রেকডাউন করবো কী করে? গ্লুকোজ অক্সিজেনের প্রেজেন্সে ব্রেকডাউন হবে, তাই তো? তবেই তো এটাকে কী বলা হবে? অক্সিডেশন। তবেই এটাকে অক্সিডেশন বলা হবে। অক্সিজেনের প্রেজেন্সে ব্রেকডাউন হয়ে কী দেবে? কার্বন ডাইঅক্সাইড দেবে, ওয়াটার দেবে, আর এনার্জি দেবে। যদি ব্যালেন্স করি সেটা 6টা অক্সিজেন, 6টা কার্বন ডাইঅক্সাইড আর 6টা ওয়াটার। ঠিক আছে, তো আমি যে গ্লুকোজটা কনভার্ট করলাম, ডাইজেস্টিভ সিস্টেম আমার কনভার্ট করলো, তুই ইনহেল করে প্রচুর প্রচুর অক্সিজেন নিলি, সেই অক্সিজেনটা ইউজ হলো এই গ্লুকোজকে ভাঙতে, যার জন্য এন্ড প্রোডাক্ট কী হলো? এন্ড প্রোডাক্ট হলো কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটাই এন্ড প্রোডাক্ট, এগুলো সব এন্ড প্রোডাক্টস, এগুলো সব বেরিয়ে যায় এন্ড প্রোডাক্টস। এই কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যায় আমাদের নাক দিয়ে, যেটা প্লান্টস ইউজ করে নেয়। ওয়াটারটাও ওয়াটার ভেপার হিসাবে বেরিয়ে যায়। আর এই এনার্জিটা আমরা কাজে লাগাই ফর আওয়ার ডে টু ডে অ্যাক্টিভিটিস। তাহলে গ্লুকোজ ব্রেকডাউন হয়ে সব থেকে ইম্পর্টেন্ট কী পেলাম আমরা? এনার্জি। ঠিক আছে, এবার এই এনার্জি যে পেলাম, এটা এত সিম্পলভাবে এইভাবে কিন্তু হয়ে যায় না। দের আর মেনি স্টেপস ইনভলভড, অনেকগুলো সিরিজ অফ স্টেপস আছে। তো তোদের সব স্টেপস তো দরকার নেই, সব কটা স্টেপস তোদের দরকার নেই। এইটুকু জানতে পারিস যে প্রথমে দুটো স্টেপ থাকে, গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেল থাকে, সবার মধ্যে নয়, ফর এরোবিক অর্গ্যানিজমস। এরোবিক অ্যানারোবিক জানিস? এরোবিক মানে হচ্ছে যারা অক্সিজেনের প্রেজেন্সে মানে রেসপায়ার করে। অক্সিজেন যাদের লাগে ফুড ব্রেকডাউন করার জন্য, রেসপিরেশনের জন্য, অক্সিডেশনের জন্য যাদের অক্সিজেন লাগে, তারা হচ্ছে এরোবিক। এইগুলো জানা উচিত অবভিয়াসলি, ক্লাস 9-এ, এই 7-8-এ থাকেই। আর অ্যানারোবিক মানে যাদের অক্সিজেন ছাড়াই যারা রেসপিরেশন করতে পারে। তো গ্লাইকোলাইসিসের প্রথমে কি হয়? এই যে গ্লুকোজ, তোর তো গ্লুকোজটা ব্রেকডাউন করা নিয়ে দরকার এখন, তাছাড়া কি আছে? তোর তো খাবার দাবার সব গ্লুকোজে এসে গেছে, এবার গ্লুকোজটাকে ব্রেকডাউন করবি। তো এই হলো তোর গ্লুকোজ, এই হলো তোর গ্লুকোজ। এটা কটা কার্বন দেখ, এটা 6 কার্বন, দেখ 6টা কার্বন আছে। এই 6 কার্বন মলিকিউলটা কি হয়ে যাবে? 3 কার্বন মলিকিউল। 3 কার্বন মলিকিউল, এটাকে বলা হয় পাইরুভেট। পাইরুভেট বলা হয়, বা হ্যাঁ পাইরুভেটই বলা হয়, ঠিক আছে, পাইরুভেটই থাক, পাইরুভেট বলা হয়। আর এই 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 রিয়াকশানটা হয় কোথায়? সাইটোপ্লাজমে হয়, এটা সাইটোপ্লাজমে হয়, ঠিক আছে। এবার এই পাইরুভেটটা এরোবিক অর্গানিজমের জন্য মুভ করবে মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে। এই পাইরুভেটটা যেটা হলো C3, এটা অ্যাকচুয়ালি 2খানা পাইরুভেট মলিকিউলস তৈরি হয়। এই পাইরুভেটটা আরও বার্ন হয়ে 3টে কার্বন ডাইঅক্সাইড দেবে, 3টে ওয়াটার মলিকিউল দেবে, আর এটিপি দেবে। এটিপি কি? এটিপি কি? এটিপি হলো এনার্জি, এটিপি হলো এনার্জি, ঠিক আছে। আর এই গোটা প্রসেসটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। আমি তখনও বললাম যে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়। পাওয়ার হাউস মানে সেখানে এনার্জি প্রোডাকশন হয়। তো এই পাইরুভেট প্রোডাকশনটা তো সাইটোপ্লাজমে হয়ে গেল, বাট ফর এরোবিক অর্গানিজমস এটা আরও এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে মাইটোকন্ড্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার আর এটিপি দেবে।
অ্যানারোবিক অর্গানিজমের জন্য এটা ফর্মে পাইরুভেটটা তোর অ্যালকোহল দেবে, পাইরুভেট মানে এটা অন্য দিকে চলে যাবে, ঠিক আছে, ইথানল প্রডিউস করবে অ্যাকচুয়ালি, তো ওটা অন্যই প্রোডাকশন হবে, এইসব প্রোডাকশনই হবে না। ওকে, এবার এই যে আমি তোকে বলে দিলাম এই গ্লুকোজ, এটা তো গ্লুকোজ, এই যে আমি বলে দিলাম যে গ্লুকোজ থেকে পাইরুভেট হবে, এটা এরকম সাই করে একটা স্টেপে কিন্তু চলে আসবে না। দের আর মেনি স্টেপস ইন দ্য মিডল ইনভলভড, তোদের জাস্ট অত ডিটেলস নেই বলে তাই অনেকগুলো স্টেপসে এসে পাইরুভেট হবে। ইনফ্যাক্ট পাইরুভেটটাও একটা স্টেপই এরকম তোকে এনার্জি দিয়ে দেবে না, আর এরকম ওয়েস্ট প্রোডাক্টসগুলো দিয়ে দেবে না। তো আমি যে এই প্রথমে এই রিয়াকশানটা বললাম, এটা কিসের রিয়াকশান? এটা রেসপিরেশনের রিয়াকশান, ইউ হ্যাভ টু লার্ন ইট বাই হার্ট। এটা রেসপিরেশনের রিয়াকশান। এই যে আমি রেসপিরেশনের রিয়াকশানটা তোকে বললাম যে গ্লুকোজ লাগবে, অক্সিজেন লাগবে, আর তোকে বাই প্রোডাক্ট শেষমেশ এন্ড প্রোডাক্টস কী দেবে? কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার। তাহলে সেটা বুঝতে পারছিস যে গ্লুকোজটা এখান থেকে শুরু হচ্ছে আর এন্ড প্রোডাক্টস কিন্তু এখানে, এন্ড প্রোডাক্টস আর এনার্জি কিন্তু এখানে। তাহলে এত কাণ্ড মাঝখানে হচ্ছে, তবে এখানে এন্ড প্রোডাক্টস পাচ্ছিস। তো এই মাঝখানের গোটা জিনিসটা তোদের নেই বলে তোরা পড়ছিস না, সোজা এরকম রিয়াকশান পড়ছিস যে এখান থেকে এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা যেরকম স্টেপস আছে মাঝখানে, প্রত্যেকটা স্টেপের জন্য কী চাই? এনজাইমস চাই। জানিস তো এনজাইমস কি? এনজাইমস প্রত্যেকটা মেটাবলিক, যে আমি বলছি মেটাবলিক প্রসেস হয় আমাদের বডিতে, প্রত্যেকটা মেটাবলিক প্রসেস, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা জিনিস যা হচ্ছে বডিতে একটা এনজাইমের কারণেই হচ্ছে। এনজাইম ছাড়া আমাদের বডিতে কোনো প্রসেস ক্যারি অনই হতে পারবে না, ঠিক আছে? কোনো প্রসেস ক্যারি অন হতে পারবে না। তো ফাইনালি আমরা পাচ্ছি এটিপি, যেটা ইন দ্য ফর্ম অফ এনার্জি। একটু হিটও পাই। হিটটা কী করে বুঝতে পারবি তুই পাস? তোর বডি টেম্পারেচার মেনটেন হয় কী করে? তুই শীতকালেও তুই ঠান্ডায় বাইরের টেম্পারেচার তো 19, 18, 11, 10 চলে যাচ্ছে, বাট তোর বডি টেম্পারেচার কি 37 থেকে 11 চলে যাচ্ছে বাইরের টেম্পারেচারের জন্য? না, আমাদের বডি টেম্পারেচার 37ই থাকছে। কেন ওই 11 চলে যাচ্ছে না কেন? বিকজ আমাদের বডি হিটও প্রডিউস করছে। এই রেসপায়ার যখন করছে এটিপির সাথে হিটও প্রডিউস হয়, ঠিক আছে? এই হিটের জন্যই আমাদের বডি টেম্পারেচার মেনটেন হয়। ওকে, এবার এই যে এবার একটু আমি এটিপির ব্যাপারটা আসি। ধর আমি এটিপিটাকে নিচ্ছি। এটিপিটা কি? আচ্ছা, তাহলে এটিপিটা কি? ফুল ফর্ম প্রচণ্ড আসে কোয়েশ্চেনে, ফুল ফর্ম ভালো করে পড়তে হবে। অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, ঠিক আছে? অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, এটা হচ্ছে এনার্জি দেয় আমাদেরকে। এবার তুই প্রচুর খাবার দাবার খেয়েছিস, তুই প্রচুর রেসপায়ার করেছিস, যার জন্য তোর বডিতে প্রচুর এটিপি তৈরি হয়ে গেছে। এবার এই যে এটিপি তৈরি হলো, তার মানে ইউ উইল বি ইউজিং ইট ফর ওয়ার্ক। যেই তুই ওয়ার্কের জন্য ইউজ করলি, কটা ফসফেট আছে এটিপিতে? ট্রাইফসফেট মানে কটা ফসফেট আছে? 3খানা ফসফেট আছে। যেই তুই ওয়ার্কের জন্য ইউজ করে ফেললি, একটা ফসফেট বেরিয়ে আসবে। যেই একটা ফসফেট বেরিয়ে আসবে, এটা হয়ে যাবে এডিপি। ট্রাইফসফেট থেকে হয়ে যাবে ডাইফসফেট, দুটো ফসফেট হয়ে যাবে, একটা ফসফেট বেরিয়ে গেছে। যত তুই কাজ করবি তত তোর ফসফেট লুজ হতে থাকবে। একটা এটিপি থেকে একটা পি বেরিয়ে গিয়ে একটা এডিপি হবে। এবার তুই যা যা কাজ করেছিস, তোর যদি সব এটিপি থেকে এরকম একটা পি বেরিয়ে গিয়ে এডিপি হয়ে যায়, কি হবে তখন? যখন আবার তোর যখন এটিপি দরকার পড়বে, তখন কি হবে? তুই আবার খাবার খাবি, তোর আবার খাবার ব্রেকডাউন হবে, সেই খাবারের জন্য তুই ফসফেট পাবি, ফসফেট অ্যাডিশন হবে, একটা ফসফেট অ্যাডিশন হবে, আর এই এডিপিটা কী হয়ে যাবে? আবার এটিপি হয়ে যাবে। ফসফেট অ্যাডিশন হয়ে গিয়ে আবার এটিপি হয়ে যাবে। আবার তুই ওয়ার্ক করবি, একটা ফসফেট একটা ফসফেট বেরিয়ে যাবে, এডিপি হয়ে যাবে ডাইফসফেট। আবার একটা ফসফেট জুড়ে গিয়ে এটিপি হয়ে যাবে, অ্যান্ড দিস উইল কন্টিনিউ। তো তুই কতটা খাবার খাবি, কতটা এনার্জি পাওয়ার জন্য? আমি তো খেতে পারি তিন প্লেট ভাতও খেতে পারি, কিন্তু আমার একটা তো লিমিটেড অ্যামাউন্ট অফ এনার্জি দরকার না? তো কতটা খাবারের জন্য কতটা এনার্জি চাই? একটা গ্লুকোজের মলিকিউল
এটা হচ্ছে একটা গ্লুকোজ মলিকিউল। এগুলো ডোন্ট গেট কনফিউজ উইথ অ্যাটমস। আই ডোন্ট নো হাউ মাচ ইউ আর ক্লিয়ার উইথ দ্য কনসেপ্ট অফ অ্যাটমস অ্যান্ড মলিকিউল। এগুলো কিন্তু অ্যাটম। অক্সিজেনের 6টা অ্যাটম আছে, হাইড্রোজেনের 12টা অ্যাটম আছে, কার্বনের 6টা অ্যাটম আছে। সব কটা অ্যাটম জুড়ে একটা মলিকিউল অফ গ্লুকোজ হলো। একটা মলিকিউল অফ গ্লুকোজ বা একটা মোল অফ গ্লুকোজ, একটা মোল অফ গ্লুকোজ। এই একটা মোল অফ গ্লুকোজ, একটা মলিকিউল অফ গ্লুকোজ তুই যদি বার্ন করিস অক্সিজেনের প্রেজেন্সে, তুই যদি অক্সিডেশন করিস, কটা এটিপি পাবি? 38 মলিকিউলস অফ এটিপি পাবি। 38 মলিকিউলস অফ এটিপি পাবি। তার মানে তুই খাবার খাচ্ছিস, অনেক গ্লুকোজ খাচ্ছিস, কিন্তু তো একটা জাস্ট সিঙ্গেল মলিকিউল অফ গ্লুকোজের জন্য আমরা 38 মলিকিউলস অফ এটিপি পাচ্ছি। ঠিক আছে, এবার দেখ আমি একটু এরোবিক আর অ্যানারোবিকটে যাব। আমি তখনও বলেছি, আর একবার আমি রিক্যাপ করে দিচ্ছি যে এরোবিক রেসপিরেশনের জন্য গ্লাইকোলাইসিস কী ছিল? একটা গ্লুকোজকে ভেঙে পাইরুভেট করা। আর এই এরোবিক যা যা অর্গ্যানিজম আছে তাদের জন্য পাইরুভেটটা সোজা ক্রেবস সাইকেলে ঢুকে যাচ্ছিল। ক্রেবস সাইকেল একটা প্রসেস, পাইরুভেট ঢুকে যায় ক্রেবস সাইকেলে অনলি ফর এরোবিক অর্গ্যানিজমস। তাহলে অ্যানারোবিক অর্গ্যানিজমসে পাইরুভেটটা যায় কোথায়? এরোবিকের জন্য যদি পাইরুভেট ক্রেবস সাইকেলে ঢুকে যায়, তাহলে অ্যানারোবিকে পাইরুভেটটা যায় কোথায়? সেটাতেই আমরা এগোবো, এরোবিক আর অ্যানারোবিকে। তাহলে দেখ, এরোবিকে আর অ্যানারোবিকে কি হয়? প্রথমত এরোবিককে কি লাগে? অক্সিজেন ইজ রিকোয়ার্ড। এটাই হচ্ছে ডিফারেন্স প্রথম। এদের অক্সিজেন রিকোয়ার্ড ফর হোয়াট? ফর ব্রেকডাউন অফ ফুড অ্যান্ড ফর এনার্জি। অক্সিজেন থেকে এনার্জি আসবে না, কিন্তু অক্সিজেন ঢুকবে, আমাদের গ্লুকোজ বার্ন হবে, অক্সিডাইজ হবে, তবে এনার্জি পাবো। তো অক্সিজেন বেসিক্যালি দরকার। অ্যানারোবিকে অক্সিজেন ইজ নট রিকোয়ার্ড ফর এনার্জি। ঠিক আছে, এটা তো বেসিক ডিফারেন্স। কিন্তু হয় কি করে? এতক্ষণ যে রেসপিরেশনের প্রসেসটা আমরা বললাম সেটা এরোবিক রেসপিরেশন। প্রথমেই যে রিয়াকশনটা লিখেছিলাম সেটা কিন্তু এরোবিক রেসপিরেশন। আমরা শুরু করব একটা গ্লুকোজের মলিকিউল দিয়ে। অবভিয়াসলি অক্সিজেন তো দরকার, দ্যাট ইজ দ্য মেন গোল অফ আওয়ার এরোবিক রেসপিরেশন। 6টা মলিকিউলস অফ অক্সিজেন দরকার পড়ে, 6টা কার্বন ডাইঅক্সাইড বেরোয়, 6টা ওয়াটার বেরোয়, আর এটিপি বেরোয়। এগুলোই আমাদের এন্ড প্রোডাক্টস। কার্বন ডাইঅক্সাইডটা যে বেরিয়ে যায় সেটা আমরা ছেড়ে দিই না, দিয়ে প্লান্টস ইউজ করে নেয়, ওয়াটার ভেপার বেরিয়ে যায়। আর এটিপি বেরোয়, কটা এটিপি? 38 এটিপি। আমি এক্ষুনি বললাম যে এরোবিক রেসপিরেশনে 1 মলিকিউলের পিছনে কিছু লেখা নেই, মানে কটা মলিকিউল আছে গ্লুকোজের? 1 মলিকিউল অফ গ্লুকোজ। একটা মলিকিউল অফ গ্লুকোজ দিচ্ছে 38 এটিপি, 38 মলিকিউলস অফ এটিপি। ঠিক আছে, আর এ কী করে যায়? প্রথমে গ্লুকোজটা এটা মনে রাখবি, প্রথমে গ্লুকোজটা গ্লাইকোলাইসিসে ঢোকে, গ্লাইকোলাইসিস থেকে পাইরুভেট বেরোয়, পাইরুভেটটা বেরিয়ে গিয়ে কোথায় যায়? ক্রেবস সাইকেলে চলে যায়। পাইরুভেটটা চলে যায় ক্রেবস সাইকেলে। অ্যানারোবিকে কি হয়? অক্সিজেন তো দরকার পড়ে না, আচ্ছা, অ্যানারোবিকে আরেকটা জিনিস একটু পড়তে হবে। অ্যানারোবিক রেসপিরেশন প্লান্টস আর অ্যানিমালসের মধ্যে ডিফারেন্ট হয়। অ্যানারোবিক রেসপিরেশনটা প্লান্টস আর অ্যানিমালসের মধ্যে একটু ডিফারেন্ট হয়। ঠিক আছে, কিছু কিছু প্লান্টসই অ্যানারোবিক রেসপিরেশন হয়, সব জায়গায় যে অ্যানারোবিক রেসপিরেশন হয় তা নয়। কিছু কিছু জায়গায় অ্যানারোবিক রেসপিরেশন হয়, সার্টেন প্লান্টসে হয়, সার্টেন প্লান্টসের পার্টসে হয়। ফ্রুটসে যেমন হয়, ফ্রুটসের মধ্যে অ্যানারোবিক রেসপিরেশন হয়, কিছু কিছু সিডসে হয়, তারপরে কিছু কিছু মাইক্রো অর্গ্যানিজমস ব্যাকটেরিয়াতে হয়, ইস্টে হয়। ঠিক আছে, এবার এরা জেনারেলি টেম্পোরারিলি রেসপায়ার করে। প্লান্টসের যে কিছু কিছু পার্ট বলছি অ্যানারোবিক্যালি রেসপায়ার করে, ওটা টেম্পোরারিলি। তুই যদি ওর পারমানেন্টলি রেসপায়ার করতে অক্সিজেনের অ্যাবসেন্সে তুই বলছিস ঠিক আছে আমি একটা গাছকে নিয়ে এসে একটা ছোট্ট বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে রেখে দেবো, ও তো তাহলে সারা জীবন বেঁচেই থাকবে, কারণ ওর তো অক্সিজেন দরকার পড়ছে না। না, দ্যাট ইজ নট ট্রু। এটা খুব টেম্পোরারিলি কোনো সিচুয়েশনে ওরা কিছুক্ষণের জন্য অ্যানএরোবিক মানে অক্সিজেন ছাড়া রেসপায়ার করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো প্লান্টসের মধ্যে এই যে গ্লুকোজটা যে তুই ভাঙছিস, সব তো রেসপিরেশন তো শুরু হচ্ছে গ্লুকোজ দিয়েই। গ্লুকোজটা ভেঙে আর এরোবিক রেসপিরেশনে কি হচ্ছিল? কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার দিচ্ছিল, মনে রাখ। এটা এখানে কি দিচ্ছিল?
এন্ড প্রোডাক্টস কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার এখানে দিচ্ছিল। এখানে গ্লুকোজ কি দেবে, প্লান্টসের মধ্যে কি দেবে, ইথানল দেবে আর কার্বন ডাইঅক্সাইড দেবে, ঠিক আছে। আর যেহেতু অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে, যেহেতু ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন হচ্ছে, তার জন্য এটিপি প্রোডাকশনও খুব কম, এনার্জি প্রোডাকশনও খুব কম। ওই জন্য কটা এটিপি তৈরি হচ্ছে, 2 এটিপি। যেখানে এরোবিক রেসপিরেশনে 38 এটিপি হচ্ছিল, এখানে মাত্র 2 এটিপি। এটাকে বলা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন, ঠিক আছে। তুই যদি একটা গাছকে এরকমভাবে একটা ডিপেতে বন্ধ করে রেখে দিস আর বলিস তুই তো অ্যানারোবিক রেসপিরেশন করতে পারবি, তুই অ্যানারোবিক রেসপিরেশন কর, অক্সিজেন ছাড়া তুই বেঁচে থাক। কিন্তু বুঝতে পারছিস, ওরা তো এনার্জি প্রডিউসই করছে মাত্র 2 এটিপি। তো 2 এটিপি দিয়ে তো বাঁচবেই না প্রথমত। তার ওপর এই যে অ্যালকোহল প্রোডাকশন হচ্ছে, দ্যাট উইল বি টক্সিক ফর দ্য প্লান্ট আফটার সার্টেন টাইম, ঠিক আছে। তো সার্টেন ব্যাকটেরিয়া ফাঙ্গি আছে, তারা নর্মাল রেসপিরেশনই তাদের অ্যানারোবিক। ওরা নর্মাল মানে জন্মের পর থেকে মরা অবধি ওরা অ্যানারোবিক রেসপিরেশনই করে, উইদাউট অক্সিজেনই করে। কিন্তু যেখানে টেম্পোরারি দেখবি, সেখানে কিন্তু তারা বেশি দিন বাঁচবে না অক্সিজেন ছাড়া। আচ্ছা, অ্যানিমালসের ক্ষেত্রে কি বলতে চাইছি আমি আমাদের হিউম্যানসের ক্ষেত্রেই যদি ধরি, যে আমরা কি উইদাউট অক্সিজেন রেসপায়ার করে বেঁচে থাকতে পারি? মানে নাক টিপে মুখ টিপে বসিয়ে দিলে কি আমরা পারি বসে মানে থেকে যাবো 1 ঘন্টা অক্সিজেন ছাড়া? না। অ্যানএরোবিক রেসপিরেশন, অ্যানএরোবিক পার্টটা অ্যানিমালসের মধ্যে কিছু পার্টিকুলার সিচুয়েশনই হয়, খুব পার্টিকুলার সিচুয়েশনই হয়। আর এক সময় তুই খুব স্ট্রেনাস কাজ করছিস, ইউ আর স্প্রিন্টিং বা রানিং। স্প্রিন্ট মানে জানিস, স্পোর্টস যেটা হয়, ইউ মাস্ট বি নোয়িং। স্প্রিন্ট করছিস বা রান করছিস, তো অনেকটা দৌড়ানোর পর তখন তোর মাসেলস টায়ার্ড হয়ে যাবে। ইউর মাসেলস আর ডিমান্ডিং হোয়াট? ছোটার জন্য ইউর মাসেলস আর ডিমান্ডিং এনার্জি। এবার একটু রিক্যাপ করে আমাকে বল, এনার্জি প্রোডাকশন হয় কি করে, এনার্জি আসবে কোথা থেকে? ওই যে তুই খাবার খেয়েছিস, গ্লুকোজটা অক্সিডাইজ করে এনার্জি হবে। তাহলে মাসেলস এনার্জি পাবে কোথা থেকে? তুই যে 4 ঘন্টা আগে খেয়েছিস, সেটা অক্সিজেনের প্রেজেন্সে ভেঙে মাসেল সেলসকে এনার্জি দেবে। এবার কি লাগছে তাহলে? খাবার তো তোর পেটে হয়তো অনেক আছে, বাট কি দরকার পড়ছে অক্সিডেশনের জন্য? অক্সিজেন। তুই যখন খুব ফাস্ট দৌড়চ্ছিস, এরকম হতে পারে যে তুই যতটা অক্সিজেন নেওয়ার কথা, মাসেলের তো এনার্জি ডিমান্ড তখন প্রচুর বেড়ে গেছে। তুই এখন অলিম্পিকে দৌড়চ্ছিস, মাসেলের এনার্জি ডিমান্ড অনেক বেড়ে গেছে। যতটা অক্সিজেন তোর নেওয়া উচিত এনার্জি প্রোডাকশনের জন্য, তুই ততটা এনার্জি নিতে পারছিস না, ততটা অক্সিজেন নিতে পারছিস না। এবার তুই যদি ততটা অক্সিজেন না নিতে পারিস, তোর পেটে খাবার থেকেও কোনো লাভ নেই, সেই এনার্জি প্রোডাকশানটা হবে না, তোর মাসেল এনার্জি পাবে না, মাসেলস কিন্তু আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাবে। কিন্তু তুই তো ছাড়বি না, তুই তো জিতেই ছাড়বি, তুই ছুটে যাচ্ছিস মাসেলকে জোর জবরদস্তি ছুটেই যাচ্ছিস। মাসেল তখন ভাববে আমাকে তো অক্সিজেন দিচ্ছে, মানে আমাকে তো অক্সিজেনের প্রেজেন্সে যেই এনার্জিটা সেটা তো বেশি দিচ্ছে না, আমি অ্যানারোবিক্যালি এনার্জি প্রডিউস করি। মাসেলের সেলসগুলো ভাববে যে আমি তো এনাফ অক্সিজেন পাচ্ছি না এনার্জি প্রোডাকশনের জন্য, এনার্জি প্রোডাকশন আমার কমে যাচ্ছে। তো আমি কি করি? আমি অ্যানারোবিক্যাল এনার্জি প্রোডাকশন করতে শুরু করি। উইদাউট অক্সিজেনই আমি গ্লুকোজকে ভাঙতে শুরু করি। এই যে যেমন এরা গ্লুকোজ উইদাউট অক্সিজেন ভাঙে, আমিও ভাঙতে শুরু করি অ্যানারোবিক্যালি। ও অ্যানারোবিক্যালি ভাঙবে। মনে আছে তো গ্লুকোজটা কি হয়? গ্লাইকোলাইসিসে প্রথমে গিয়ে পাইরুভেট হয়। আমি তখনই আগের পাতায় বলেছিলাম, অ্যারোবিক রেসপিরেশনের জন্য পাইরুভেটটা ক্রেবস সাইকেলে ঢুকে যায়। অ্যারোবিক রেসপিরেশনের জন্য পাইরুভেটটা ক্রেবস সাইকেলে ঢুকে যায়, মাইটোকন্ড্রিয়াতে তারপরে হয় বাকি রিয়াকশনটা। আমি তখনও বলেছিলাম যে অ্যানারোবিক রেসপিরেশনে তাহলে হয় কি, পাইরুভেটটা তাহলে কি দেয়? এই তো হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন মাসেল সেলসে। তখন তাহলে পাইরুভেটটা কি হবে? পাইরুভেট তোকে মাসেল সেলসগুলোকে এনার্জি দিয়ে কি ওয়েস্ট প্রোডাক্ট কি তৈরি করবে? ল্যাকটিক অ্যাসিড। আমি আগে কি বললাম যে অ্যারোবিক রেসপিরেশনে পাইরুভেটটা ক্রেবস সাইকেলে ঢুকবে, ক্রেবস সাইকেলে ঢুকে এন্ড প্রোডাক্টস কী দেবে? কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। এই যে অ্যারোবিকে ক্রেবস সাইকেলে ঢুকে এন্ড প্রোডাক্টস দেবে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। কিন্তু পাইরুভেট যদি ক্রেবস সাইকেলে না ঢোকে, তাহলে ওয়েস্ট এন্ড প্রোডাক্ট কী দেবে? ল্যাকটিক অ্যাসিড দেবে।
অবভিয়াসলি এনার্জিও কিন্তু খুব কম প্রোডাকশন হবে। যেমন এখানে প্লান্টসের ক্ষেত্রে অ্যানএরোবিক রেসপিরেশনের প্রচণ্ড কম এনার্জি প্রোডাকশন হয়েছে, এখানেও হবে। ওই জন্য কী হবে, তুই যতই তোর মাসেলসকে দৌড় করাস না কেন জোর জবরদস্তি, একটা মোমেন্ট পর তোর কিন্তু মাসেল আর পারবে না নিতে। কি হবে তখন, তোর মাসেলের যন্ত্রণা শুরু করবে, স্প্রেনস, ক্র্যাম্পস শুরু হবে। এই ক্র্যাম্পসগুলো কেন শুরু হবে, কারণ ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন শুরু হয়ে গেছে তোর মাসেলসে, অ্যান্ড দিস ইজ টক্সিক ফর দ্য মাসেলস। এটা যদি বেশি জমা হয়ে যায় মাসেল সেলসে, দ্যাট ইজ ব্যাড ফর দ্য মাসেলস। ওই জন্য তখন তোকে কী করতে হয়, তখন তোকে একটু বসেই পড়তে হয়। বসে বসে তখন তুই জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করিস, যাতে এতক্ষণ যেই অক্সিজেনটা তুই নিস নি, অক্সিজেনটা কম পড়ে গেছিলো, অভাব হয়ে গেছিলো, সেই অক্সিজেনটা কম্পেনসেট হয়ে যায়। ঠিক আছে, আমি অনেক কিছু বললাম এখানে, হোপফুলি বোঝা গেছে। যদি না বোঝা গিয়ে থাকে ভিডিওটা ব্যাক করে আবার দেখ, ওই জন্যই ভিডিও বানানো। অনলাইন যদি আমি ভিডিও কনফারেন্সিংয়ে পড়ি, অনেক কথা বুঝতে পারবি না, কথা কেটে যাবে, যার জন্য ভিডিও করা। তুই যদি না বুঝতে পারিস ব্যাকে গিয়ে আবার একবার দেখে নে। কিন্তু এটা মনে রাখ যে এরোবিক রেসপিরেশনে 38 এটিপি তৈরি হয়, যেহেতু ওটা অক্সিজেনের প্রেজেন্সে ব্রেকডাউন হচ্ছে। অ্যানএরোবিক রেসপিরেশনে 2 এটিপি প্রোডাকশন হয়, যেহেতু খুব কম মানে খুব কম, জাস্ট এটা টেম্পোরারিলি এটা হচ্ছে, ওই জন্যে খুব কম। এবার দেখ, ইস্ট ব্যাকটেরিয়া আমি যেটা বললাম, ওরা সারা জীবনই অ্যানএরোবিক রেসপিরেশন করে যায়, তো ওদের তো সারা জীবনই মাত্র 2 এটিপি প্রোডাকশন হয়। তো তুই বল, ওদের কি দৌড়োদৌড়ি করার কোনো দরকার আছে? ছোটাছুটি স্প্রিন্টিং রানিং করা দরকার আছে? দরকার নেই। তাই ওদের বেশি এটিপিরও দরকার নেই, ওদের 2 এটিপিতেই কাজ চলে যায়। ঠিক আছে, হোপফুলি আই এম কমপ্লিটলি ক্লিয়ার উইথ দিস পার্ট। আমার একটা পার্ট বাকি আছে, যে প্লান্ট কীভাবে রেসপায়ার করে, হাউ ডু প্লান্ট রেসপায়ার, সেটাতে আমি পরের ভিডিওটাতে আসছি।